যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ। গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করত। সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার সিভিল প্রশাসনের সে একদম নিম্নতম পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত অসংখ্য প্রমোশন দিয়েছে, পদোন্নতি দিয়েছে, 4-5টা প্রমোশন দিয়ে তার নিজের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছে, হ্যাঁ, ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছে। এমন কোনো সিভিল প্রশাসনের লোক নাই যে প্রমোশন পায় নাই, আর্থিক সহযোগিতা পায় নাই। এই বিগত 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেল ডক্টর ইউনূস সম্পূর্ণ ষড়যন্ত্রের কবলে পড়ে আর্মিকে ডিফেন্ড করার জন্য, সেনা প্রধানের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, তাকে আন্ডারমাইন করার জন্য 3 বাহিনী প্রধানকে তিনি ফাইল আটকে রেখেছেন। ক্যান্টনমেন্টে আশ্রয় পাওয়া নেতাদের কেন ছেড়ে দেওয়া হলো, এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করছে না, কারণ কি? দেখেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই সময়টা একটা উত্তাল তরঙ্গের মতো ছিল। সাগরে যখন প্রচণ্ড ঢেউ শুরু হয়, উত্তাল তরঙ্গ শুরু হয়, তখন কিন্তু মাঝি বা যে ক্যাপ্টেনের হুঁশ থাকে না। মাইন্ড ইউ, একটা সাগরে যখন উত্তাল হয়ে যায়, আমি জানি না আপনি সাগরে গিয়েছেন কিনা, বিশাল বিশাল জাহাজ, হ্যাঁ, হাজার হাজার টনের জাহাজ, হ্যাঁ, মিলিয়ন টনের জাহাজগুলোর ক্যাপ্টেনের হুঁশ থাকে না, তোলপাড় জাহাজ, এদিকে কাত হয়ে যায়, ওইদিকে কাত হয়ে যায়, কি করবে দিশাহীন হয়ে যায়। আপনারা একবার চিন্তা করেন তো, সেই 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত, এখন 8 তারিখ পর্যন্ত কি পরিস্থিতি বিরাজ করছিল বাংলাদেশে। সরকারই ছিল না সেই সময়। সেই সময়ে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমরাও জানি না, সেনাপ্রধানও জানেন না, আমার মনে হয় আর কি। সেনাপ্রধানেরও জানার কথা না, ওনার কি অমনি ডাইরেক্টেড কোনো চোখ আছে যে চতুর্দিকে উনি দেখতে পান? তার কাছে কি এমন কোনো মেকানিজম আছে যে বাংলাদেশের কোথায় কি ঘটতেছে সবই সাথে সাথে উনি জানতে পারেন এবং নির্দেশ দিতে পারেন? এটা কি অলৌকিক কোনো ক্ষমতা আছে তার এগুলো ট্যাকেল করার? এখন সিনিয়র হিসেবে, কমান্ডার হিসেবে উনি দায় নিচ্ছেন, দায় এড়াচ্ছেন না। ঠিক আছে, অনেক কিছু ঘটে গেছে, ওনার হাতটা অনেক বড়। এই যে আমি এই কথাটা বলছি না, এটা শোনার পরে আমাকে বলবে অনেকে দালাল। এই যে মানুষের মুখ নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে, তারা গীবত করছে, আর গীবত হলো আপন মায়ের মাংস খাওয়ার সমান, সেই কাজটাই তারা করছে। মাই ব্রাদার, সেনাবাহিনীর অপরাধী কর্মকর্তাদের বিচার অপরাধ ট্রাইব্যুনালে হবে, এটা বন্ধ করতে কেউ কেউ চেষ্টা করছে, আপনি কি মনে করেন? দেখেন, যারা ফ্যাসিস্ট হাসিনার সময় হাসিনার নির্দেশে অপকর্মগুলো করেছে, হত্যা করেছে, চুরি করেছে, রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে, এটা শুধু সেনাবাহিনীর কিছু অফিসার নয়, বাংলাদেশের প্রশাসনে যারা জড়িত আছে, আমলাতন্ত্র যারা চালায়, তাদের নাম কিন্তু কেউ বলে না। তারা যে আরো বেশি লুটপাট করেছে, তারা যে আরো অবৈধ কাজ অনেক বেশি করেছে, পুলিশ তো নির্মমতম ভূমিকা পালন করেছে তাদের অফিসাররা। এই তীরটা আর্মির দিকে ছুড়ে দিতে চায়, এটা একটা বিশেষ উদ্দেশ্য আছে। আর্মি তো তাদেরকে বাঁচাবে কেন? সেনাপ্রধান তাদেরকে বাঁচাবে কেন? যারা অন্যায় করছে, অবৈধ করছে, কাজ করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটার দায়িত্ব ডক্টর ইউনূসের সরকারের। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা। সেনাপ্রধান কি করবেন? একজন জেনারেল তো, জেনারেল শাস্তি তো সেনাপ্রধান দিতে পারেন না। হ্যাঁ, ব্রিগেডিয়ার, কর্নেল এন্ড অ্যাবাব, এদেরকে দায়িত্ব, শাস্তি দিতে হলে তো আপনার সরকারকে দিতে হবে। সরকার কি অ্যাপ্রোচ করেছে? সরকার কি তাদের নামে এই জারি করেছে, আপনার কি বলে, গ্রেপ্তারনামা জারি করে তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছে? হোয়াই দ্য গভর্নমেন্ট ইজ নট টেকিং দ্য স্টেপ টু অ্যারেস্ট দ্যাম? এই উদ্যোগ নেওয়ার পরে যদি সেনাবাহিনী বিরোধিতা করে, তখন একটা কথা আসে। এখানে তো সমস্ত উদরপিন্ডি ভুদুর গাড়ি চালালে চলবে না। যত দোষ নন্দ ঘোষ, সব কিছু সেনাবাহিনী প্রধান। আপনি যদি লক্ষ্য করেন, এই যে ইউটিউব আছে বাংলাদেশে, যতগুলো ইউটিউবের থাম্বনেইল আছে বাংলাদেশে, দেখেন প্রত্যেকটাতে সেনাপ্রধানের ছবি আছে। আপনি লক্ষ্য করেন, তার মানে কি জিনিসটা, যদি আমি কিন্তু খুব গুরুত্ব সহকারে কথাটা বলছি, আপনি ইউটিউবের পেজ খোলেন, যত বাংলাদেশ সম্পর্কে যত ইউটিউবের ঘটনা আছে,
প্রত্যেকটা থাম্বনেইল সেনাপ্রধানের বিভিন্ন ধরনের ছবি তারা যোগ করে দেয়। এটা হলো নিকৃষ্টতম একটা উদাহরণ ডিফেম করা মানুষকে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত ডিসকাশন কাউকে নিয়ে হয় নাই যতটুকু হয়েছে সেনাপ্রধানকে নিয়ে। তাও নিজের ধৈর্য সহকারে আছেন, এটা তাকে আমার মনে হয় বিশাল একটা পুরস্কার দেওয়া উচিত। এত ধৈর্য মানুষের তখনই থাকে যখন আল্লাহর উপর আল্লাহকে মানুষে ভয় করে। এবং আমি তো আগে এই প্রসঙ্গে প্রোগ্রাম জিজ্ঞেস করেছিলাম, উনি বলেন যে স্যার আমি সকল কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার মধ্যে আমার ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করি না। আমি দেশকে ভালোবাসি, আমি জানি আমি দেশকে কতটুকু ভালোবাসি। এটা তো আমি আর কিভাবে প্রমাণ দিব? ওই যে কাদম্বিনী মারিয়া প্রমাণ করিল সে মরে নাই, এই ধরনের ঘটনা একটা হয়ে গেল আর কি। গত 16 বছর ধরে বঞ্চিত সেনা অফিসার ছিল, সেনা কর্মকর্তা ছিল, তাদের সুবিচার কি পাওয়া যাবে? এই যে ওরাও একটা প্রশ্ন করেছেন, এটা তো আমাদের হার্ট বার্নিং। যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ। গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করত। সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার সিভিল প্রশাসনের সে একদম নিম্নতম পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত অসংখ্য প্রমোশন দিয়েছে, পদোন্নতি দিয়েছে, 4-5টা প্রমোশন দিয়ে তার নিজের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছে, হ্যাঁ ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছে। এমন কোনো সিভিল প্রশাসনের লোক নাই যে প্রমোশন পায় নাই, আর্থিক সহযোগিতা পায় নাই। এই বিগত 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেল ডক্টর ইউনূস সম্পূর্ণ ষড়যন্ত্র কবলে পড়ে আর্মিকে ডিফেন্ড করার জন্য, সেনা প্রধানের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, তাকে আন্ডারমাইন করার জন্য 3 বাহিনী প্রধানকে তিনি ফাইল আটকে রেখেছেন। সেনাপ্রধান অনেক আগেই, রোজার ঈদের আগেই এই সকল অফিসারদেরকে রিকমেন্ড করে পাঠিয়েছিলেন যে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, আর্থিক সুবিধা থেকে প্রমোশন থেকে শুরু করে সবাইকে প্রথম ধাপটা উনি পাঠিয়েছিলেন। ফাইল তো ফেরত পাঠাননি, বরঞ্চ এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার এই সুবিচার করতে পারে নাই আমাদের সামরিক বাহিনীর বঞ্চিত অফিসারদের উপরে। আবার সেই দোষটা মিডিয়ার লোকেরা এই কোনো না কোনোভাবে আমাদের উপরই চাপিয়ে দিচ্ছে। কি দুঃখজনক! এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। এটা ডক্টর ইউনূসের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে ওনার অফিসে বসায় রাখছেন যাদেরকে, তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত আমাদেরকে বঞ্চিত অফিসারদের। আবার দোষ দিচ্ছে ওয়াকারুজ্জামান সবাই রিকমেন্ডেশন করে, আর্থিক এবং পদোন্নতি সবই রিকমেন্ড করে পাঠিয়েছে। আজ পর্যন্ত স্বাধীনতার ইতিহাসে কোনো ফাইল এখন পর্যন্ত এই প্রথমবারের মতো সেনাপ্রধানের সাইন করা কোনো ফাইল কোনো সরকার আটকে রেখেছে। আর আপনারা বলেন তাকে ফেসিস্ট। সেনাপ্রধান যদি ফেসিস্ট হইতেন একদিনের মধ্যে সে ফাইল চলে আসতো। ওই পদ্ধতি আর্মি করেছে। আর্মি তো গান পয়েন্টে গিয়ে রাষ্ট্রপতির মাধ্যমেও সাইন করায় চিঠি। আর আমাদের মতো সেই নির্যাতনের শিকার ফেসিস্ট হাসিনার সেই লোকেরা আজকে আমলারা এই ফাইল আটকে রাখে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ সহযোগিতায়। এটা কখনো সহ্য করার মতো না। আমি আজকে রাওয়াত চেয়ারম্যান হিসেবে আবারও বলছি ডক্টর ইউনূস সাহেবকে, আপনি আপনার প্রশাসনকে ঠিক করুন। গভর্নমেন্ট অর্ডার যদি বের না হয়ে থাকে এটা আপনার দোষ। গভর্নমেন্ট অর্ডার আপনি বের করলেন না কেন? আমরা আবেদন করবো নাকি? আমরা কি বঞ্চিত অফিসাররা গিয়ে আপনার কাছে পায়ে পড়বো? আপনি গভর্নমেন্ট অর্ডার বাইর করেন। আপনি পুলিশের গভর্নমেন্ট অর্ডার যদি বাইর করতে পারেন, আপনার প্রশাসনের সকলের গভর্নমেন্ট অর্ডার যদি বাইর করতে পারেন, এটা কেন করেন নাই? আর আমাদের সেনাপ্রধান তো আপনার অনুমতি নিয়েই ভোটটা করেছিল। আপনি বড় অন্যায় করে যাচ্ছেন ডক্টর ইউনূস। আপনাকে বলি, আমাদের এই বঞ্চিত অফিসারদের প্রতি আপনি বড় নিষ্ঠুর অন্যায় করে যাচ্ছেন। আমাদের পরিবারগুলো কিভাবে সেই 15-16 বছর সাফার করেছে, এখনো করে যাচ্ছে আপনার এই অহমিকার জন্য, আপনার এই অধ্যত্ত আচরণের জন্য আমাদের সেনাবাহিনীর প্রতি। মাইন্ড ইউ, ইট ইজ নেভার গুড, নেভার গুড। প্রশাসনে যারা আমলা আছেন, কিছু দুর্দান্ত অবসরপ্রাপ্ত অফিসাররা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বড় অন্যায় করে গেছেন। আপনারাও ফ্যাসিস্টের আমলে অনেক সুবিধা নিয়েছেন, আপনারাও একদম জেনারেল পর্যন্ত হয়েছেন আপনারা, কিন্তু আপনারা ভুলে গেছেন আমাদের কথা। এখন আপনারা সকল সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছেন। আপনারা বুঝতে পারছেন না আমাদের ভিতরের ক্ষোভগুলো, আমাদের কষ্টগুলো, আমাদের পরিবারের কষ্টগুলো। আমি আজকে রাওয়ার চেয়ারম্যান হিসেবে উদাত্ত আহ্বান জানাই, এই অন্যায় করবেন না। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বেনিফিটেড হয়েছে, আর আপনারা আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে, সৈনিকদেরকে বঞ্চিত রেখেছেন। সব কিছু আমাদের বেলায় আপনারা কেন যেন নিষ্ঠুর হয়ে যান, কেন নিষ্ঠুর হয়ে যান? আপনার সচিবরা
প্রত্যেক দিন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, পদোন্নতি নিয়ে বিশাল অঙ্কের টাকা নিয়ে বেড়াইতে যাচ্ছে তারা, আর আমরা ঘরে ধুকে ধুকে মরছি। বিনা কারণে আমাদের অফিসারদেরকে জেল দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগ সাজিয়ে, গ্রেনেড হামলার কথা সাজিয়ে, তাপসের গাড়িতে হামলা করার এই সমস্ত মিথ্যা অজুহাত দিয়ে আমাদেরকে জঙ্গি বানিয়ে আমাদেরকে সেই অন্যায় অবিচার করেছে। আমাদের অফিসারদেরকে তখন তাদের জেলে পাঠিয়েছে, গুম করেছে, খুন করেছে, তাদের পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। আপনার সেই সদয় দৃষ্টি আমাদের দৃষ্টিতে পড়ে না। আমি এই মিডিয়ার মাধ্যমে, চেঞ্জ টিভির মাধ্যমে আহ্বান করছি, আপনারা এই আমার কথাগুলো শক্তিশালীভাবে আপনারা প্রচার করবেন, যাতে মানুষের টনক নড়ে। 3 বাহিনী প্রধানের যতটুকু করার সবই করেছেন। ভাত সাধলেন, আপনাদের মতো স্বার্থ পড়ে না। ডক্টর ইউনূস, আপনি চিফ অ্যাডভাইজার হতে পারতেন না যদি আর্মি সেই সময় ঘুরে না দাঁড়াতো। আপনার অ্যাডভাইজাররা কেউ হতো না। আপনারা এই অন্যায় করছেন তাদের প্রতি, যাদের ঘাড়ে ভর করে আপনারা আজকে আরামে এসে আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। এটা আমাদের ধৈর্য। যদি আমরা ইউনিফর্মে না থাকতাম, আজকে মিছিল করতাম, মিটিং করতাম, আপনার অফিস ঘেরাও করতাম, কিন্তু আপনার সম্মানের কারণে আমরা সুশৃঙ্খল বাহিনী বলে আমরা সেই কাজটি করিনি, এখন পর্যন্ত করিনি। আপনি বড় অন্যায় করে যাচ্ছেন। অনতিবিলম্বে আপনি সাইন করে পাঠিয়ে দেন ডক্টর ইউনূস আমাদের ফাইলগুলো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে, অনেক আগেই ফেরত পাঠানো উচিত ছিল আপনার ফাইল আমাদের। যদি আমাদের ফাইলের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতো, আপনি কেন সাথে সাথে ফেরত পাঠান নাই? ইউ আর ডুইং অফেন্স। এই অফেন্স করা ঠিক না আপনাদের। আজকে কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমাদের অন্তর ছিঁড়ে যাচ্ছে। প্লিজ ডক্টর ইউনূস এবং আপনার অ্যাসোসিয়েটদের, যারাই আপনার সাথে, আমাদের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছে কিংবা ইউনিফর্মধারী আছে, তাদের শুদ্ধ বুদ্ধির উদয় হোক। যারা বিভিন্ন অ্যাডভাইজার হিসেবে বসে আছেন, তাদের শুভ বুদ্ধির উদয় হোক যে কেন আজকে মিলিটারির লোকেরা সাফার করছে, বঞ্চিত হয়ে এখন কেন তারা ন্যায্য অধিকার পাচ্ছে না, যেখানে পুরো জাতি পেয়েছে। আশা করি আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করবেন, আর কাল বিলম্ব করবেন না। দেখেন, যখন বিস্ফোরণ ঘটবে তখন হুঁশ থাকবে না কারো।